আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। ক্লাস 7-এর এর আগে আমি বাংলার কিন্তু অনেকগুলো চ্যাপ্টার পড়িয়ে দিয়েছি। তোমরা যদি কেউ না দেখে থাকো ক্লাসগুলো, প্লিজ তোমরা ক্লাসগুলো দেখো। এর আগে আমি ছন্দে শুধু কান রাখো পড়িয়েছি, মমচিত্তে নিতে নিতে পাগলা গণেশ পড়িয়েছি এবং আজকে পড়াবো বঙ্গভূমির প্রতি। আচ্ছা, বঙ্গভূমির প্রতি এই কবিতাটি কার লেখা? মাইকেল মধুসূদন দত্তের কিন্তু লেখা। আচ্ছা, মাইকেল মধুসূদন দত্ত উনি একজন বিখ্যাত একজন বাংলা সাহিত্যের একজন কবি ছিলেন। আচ্ছা, উনার জন্ম হচ্ছে বাংলাদেশের যশোরে সাগরদাড়ি গ্রামে উনার জন্ম। আচ্ছা, উনি বাংলা কাব্যজগতে এবং নাটকের জগতে একটা নতুন ধারা কিন্তু নিয়ে এসেছিলেন, ঠিক আছে। এবং হিন্দু কলেজে যখন তিনি পড়াশুনো করতেন সেই সময় থেকেই কিন্তু উনার একটা স্বপ্ন ছিল যে বিলেতে গিয়ে উনি একজন বড় ইংরেজি কবি হবেন আর কি। এবং সেই জন্য কিন্তু 1843 সালে কিন্তু তিনি ধর্মান্তরিত কিন্তু হয়েছিলেন এবং তখন থেকে তার নামের সঙ্গে কিন্তু এই মাইকেল শব্দটি কিন্তু যুক্ত হয়েছে। ইংরেজি ভাষাতে দি ক্যাপটিভ লেডি, ভিশনস অব দি পাস্ট এই দুটি গ্রন্থ উনি রচনা করেছিলেন, কিন্তু তা সত্ত্বেও বাংলা কাব্যজগতে উনার যে অবদান সেটা কিন্তু অনস্বীকার্য। বাংলা কাব্যজগতে উনি মেঘনাদবধ কাব্য লিখেছিলেন, যেটি খুবই বিখ্যাত একটি কাব্য। বীরাঙ্গনা কাব্য, ব্রজঙ্গনা কাব্য, এই কাব্যগুলি উনি লিখেছিলেন। এছাড়া তিলোত্তমা সম্ভব কাব্য, চতুর্দশপদী কবিতা বলি, 14 লাইনের যে কবিতা, যেগুলোকে আমরা সনেট বলে থাকি, এই কবিতাটা এইগুলো কিন্তু বাংলা সাহিত্যে কিন্তু উনি এই চতুর্দশপদী কবিতা, যেটাকে আমরা সনেট বলছি, এটা কিন্তু উনার নতুন সংস্করণ বাংলা সাহিত্যে হয়েছিল, উনি করেছিলেন। এছাড়াও শর্মিষ্ঠা, পদ্মাবতী, কৃষ্ণকুমারী এই সমস্ত নাটক উনি লিখেছিলেন। একে কি বলে সভ্যতা, বুড়ো শালিকের ঘাড়েরও, এই সমস্ত প্রহসন, এসব শাস্ত্রও কিন্তু তিনি ছিলেন। এছাড়া বাংলা সাহিত্যে অমিত্রাক্ষর ছন্দের যে ব্যবহার, এটা কিন্তু তিনি কিন্তু প্রথম করেছিলেন, ঠিক আছে। এই কবিতাটা আমি পড়ছি এবং বুঝিয়েও দিচ্ছি, দেখো তোমরা বুঝতে পারো কিনা। বঙ্গভূমির প্রতি মাইকেল মধুসূদন দত্ত। রেখোমা দাসেরে মনে এ মিনতি করি পদে, সাধিতে মনের স্বাদ ঘটে যদি পরমা, মধুহীন করো না গো তব মনো কোকোনদে। অর্থাৎ এখানে বলতে চেয়েছেন কবি এখানে বঙ্গমাতাকে বলতে চেয়েছেন যে মা, তুমি এই দাসকে তুমি মনে রেখো, এই মিনতি মানে হচ্ছে এই অনুরোধটা আমি তোমাকে করছি। সাধিতে মনের স্বাদ ঘটে যদি পরমাদ, মধুহীন করো না গো, বলছে সাধিতে মনের স্বাদ মানে মনের স্বাদটা যদি সাধন হয় এবং ঘটে যদি পরমাদ মানে মনে যদি প্রসন্নতা ঘটে, মধুহীন করো না গো তব মনো কোকোনদে মানে তোমার মনের যে কোকোনট মানে লাল বর্ণের পদ্মকে আমরা বলি, মনের যে পদ্মে, হ্যাঁ, বলছে মধুহীন করো না গো। মধুহীন মানে হচ্ছে একটা মধু বলতে এখানে মাইকেল মধুসূদন দত্ত নিজেকে বলেছে, আর একটা পদ্মের মধুকে বুঝিয়েছেন। বলছে তুমি তোমার মনের ভেতরে যে ভেতর থেকে আমাকে বঞ্চিত করো না, তুমি আমাকে তোমার মনের মধ্যে একটু ঠাঁই দাও, এই মিনতি আমি তোমার কাছে করছি। প্রবাসে দৈবের বসে জীব তারা যদি খসে, এ দেহ আকাশ হতে নাহি খেত তাহে। বলছে প্রবাসে যদি দৈবের বশবর্তী হয়ে জীব তারা যদি খসে, যদি আমার মৃত্যুও ঘটে, আমার দেহ যদি আকাশে চলেও যায়, তাহলেও কিন্তু আমার কোনো ক্ষেত কিন্তু থাকবে না। জনিমিলে মরিতে হবে, অমরকে কোথা কবে, চিরস্থায়ী কবে নীর হায়রে জীবন নদে। বলতে চেয়েছেন কবি এখানে, বলছে জন্মিলে মরতে হবে, এটা তো একটা চিরসত্য ঘটনা, অমর কেউ কখনো থাকে না। চিরস্থায়ী কবে নীর হায়রে জীবন নদে, অর্থাৎ কবি এখানে বলতে চেয়েছেন জীবনের সঙ্গে আমাদের নদীকে তুলনা করেছেন। নদী যেমনি বয়ে যায় ঠিক তেমনি আমাদের জীবনও বয়ে যায়। জীবনেও কিন্তু নদী যেমনি চিরস্থায়ী নয়, ঠিক তেমনি আমাদের জীবনটাও তো এক জায়গায় থেমে থাকে না। আমাদের মৃত্যু কিন্তু একদিন হবে, জীবন কিন্তু এক জায়গায় কখনো থেমে থাকবে না। কিন্তু যদি রাখো মনে, নাহি মা ডরি সমনে। অর্থাৎ এখানে বলতে চেয়েছেন কিন্তু মা তুমি যদি আমাকে মনে রাখো, তুমি যদি আমাকে মনে একটু ঠাঁই দাও, তাহলে ডরি সমনে মানে জমকেও তাহলে কিন্তু আমি ভয় পাবো না। মক্ষিকা গলে না গো পড়িলে অমৃত হ্রদে। অর্থাৎ অমৃত হ্রদের সঙ্গে তুলনা করেছেন আমাদের জীবনকে। অর্থাৎ এখানে বলতে চেয়েছেন কবি
অমৃত হ্রদে যখন মক্ষিকা মানে একটা মাছিও কিন্তু গলে কিন্তু যায় না, ঠিক আছে। সেই ধন্য নরকুলে লোকে জানে নাহি ভুলে, মনের মন্দিরে সদা সেবে সর্বজন। এখানে বলতে চেয়েছেন যে এই যে নরকুলে লোকে জানেন মানে লোকে যাতে না তাকে ভুলে, লোকে যাতে চিরকাল তাকে মনে রাখে, সেই জন্য কবি বঙ্গমাতার কাছে তিনি অমরত্ব চেয়েছেন। আবার পরক্ষণেই উনি দুঃখ প্রকাশও করেছেন, মনের মন্দিরে সদা সেবে সর্বজন, কিন্তু কোনো গুণ আছে যাচিব যে তব কাছে, হেন অমরতা আমি কহ গো শ্যামা জন্ম দে। মানে উনি আবার বঙ্গমাতার কাছে অমরত্ব চাইছেন এবং পরক্ষণে উনি দুঃখ প্রকাশ করে বলছেন, মানুষ আমাকে মনে রাখবে সারা জীবন, আমি সারা জীবন মানুষের মনের মধ্যে থাকবো, অমরত্ব লাভ করব, এর জন্য যে গুণ থাকা দরকার সে সমস্ত গুণ তো আমার নেই, তাহলে আমি অমরত্ব তোমার কাছে চাইবো কি করি। তবে যদি দয়া করো ভুল দোষ গুণ ধরো, অমর করিয়া বর দেহ দাসের সুবরদে। বলছে তবে তুমি যদি আমাকে দয়া করো, আমার ভুল দোষগুলো গুণগুলো ধরিয়ে দাও, তাহলে আমি যেন অমর হই এবং আমি যেন মানুষের মধ্যে বা সবার স্মৃতিতে যেন চিরকাল বেঁচে থাকি। ফুটি যেন স্মৃতি জলে মানসে মা যথা ফলে, মধুময় তামরস কি বসন্ত কি শরদে। ফুটি যেন স্মৃতি জলে মানে স্মৃতির পাতাতে যেন আমি যেন চিরকাল বেঁচে থাকি। মানসে মানে হচ্ছে মনে, মনের মধ্যে যেন স্মৃতির, মনের মধ্যে স্মৃতির গভীরে যেন আমি চিরকাল মানুষের মধ্যে বেঁচে থাকি। মধুময় তামরস, তামরস বলতে এখানে এখানে পদ্ম ফুলকে বোঝানো হয়েছে, মানে হচ্ছে পদ্ম মধুময় যে পদ্ম ফুল, হ্যাঁ, কি বসন্তে, যেটা বসন্ত কি বসন্তকালে কি বসন্তকালে কি শরৎকালে ঠিক যেমনি ফোটে, তেমনি মানুষের মনের যে স্মৃতির গভীরেও যেন আমি চিরকাল যেন স্মৃতির পাতায় যেন বেঁচে থাকি। এটাই কবি বঙ্গমাতার কাছে কিন্তু এটা কামনা করছেন। বোঝা গেল? আচ্ছা, এর পরের প্রশ্নগুলো দেখো, পড়িয়ে দিই। কি বলছে? ঠিক উত্তরটি খুঁজে নিয়ে লেখো। বঙ্গভূমির প্রতি কবিতায় যে শীর্ষ উল্লেখটি আছে সেটি কবির বাইরনের রচনা, ঠিক আছে। তার রচিত একটি বিখ্যাত গ্রন্থ হচ্ছে ডন জন। লাল বর্ণের পদ্ম হচ্ছে কি কোকোনট, সেরকমই নীল বর্ণের পদ্মকে বলে ইন্দিবর, আর সাদা রঙের পদ্মকে কি বলা হয়? পুণ্ডরিক কিন্তু বলা হয়। সংক্ষিপ্ত উত্তর দিতে বলেছে, এ মিনতি করি পদে। কবি কার কাছে কি প্রার্থনা করেছেন? আচ্ছা, কবি মাইকেল মধুসূদন দত্ত এ কবিতায় দেশমাতৃকার কাছে প্রার্থনা জানিয়েছেন দেশমাতা যেন তাকে। কবি মাইকেল মধুসূদন দত্ত এই কবিতায় দেশমাতৃকার কাছে প্রার্থনা জানিয়েছেন দেশমাতা যেন তাকে মনের মধ্যে সবসময় স্থান দেন। তিনি প্রবাসে থাকাকালীন যদি তার মৃত্যুও হয় তাতেও কিন্তু তার কোনো আক্ষেপ থাকবে না, এবং যদি দেশমাতা তাকে মনে রাখেন এবং তাহলে কিন্তু তিনি মৃত্যুকেও কিন্তু ভয় পাবেন না। সেই ধন্য নরকুলে বলতে এখানে কি বুঝিয়েছেন কবি? সেই ধন্য নরকুলে বলতে সেই ধন্য নরকুলে কোন মানুষ নরকুলে ধন্য হন? যে মানুষকে লোকে না ভুলে গিয়ে মনের মাঝে সর্বদা তাকে সেবা করে, স্মরণ করে, সেই মানুষই নরকুলে ধন্য হয়। আচ্ছা, এখানে বলেছে গদ্যরূপ লিখতে বলেছে এগুলো, ঠিক আছে। আচ্ছা দেখো, পরমাদের গদ্যরূপ হচ্ছে প্রমাদ, যাচিব হচ্ছে চাইব, কহ হচ্ছে বলো, যথা হচ্ছে যেরূপ বা যেমন, জন্মিলেটা হবে জন্ম নিলে, দেহ মানে হচ্ছে দেহর গদ্যরূপ শরীর, হেন হচ্ছে এরূপ, সাধিতে মানে সাধন করতে, ঠিক আছে। আচ্ছা, শব্দার্থ বলেছে, শব্দার্থগুলো দেখো। মিনতি মানে হচ্ছে কি? মিনতি মানে অনুনয়ও হতে পারে, আবেদনও হতে পারে, যে কোনো একটা বলতে পারো তুমি। পরমাদ মানে হচ্ছে প্রমাদের পরিবর্তিত রূপ। ভুল মানে হচ্ছে কি বলবো? বিস্তৃতি বা অনবধানতা। কোকোনট মানে লাল বর্ণ। প্রবাস মানে বিদেশ। দৈব মানে হচ্ছে অদৃষ্ট বা ভাগ্য যাকে বলে। নীর মানে জল। সমন মানে মৃত্যুর দেবতা যম। মক্ষিকা মানে মাছি। অমৃত মানে যা পান করলে মৃত্যু হয় না। অমৃত হ্রদ মানে হচ্ছে সুধায় পূর্ণ হ্রদ। জন্মদে মানে হচ্ছে জন্মদার সম্বোধন রূপ, অর্থাৎ জন্ম দেয় যে জননী।
সুবরদে মানে হচ্ছে সুবরদার সম্বোধন রূপ, সুবর দেন যিনি, ঠিক আছে। সুবরদে মানে সুবর দেন যিনি। মধুময় মানে মধুতে ভরা বা মধুমাখা। তামরস মানে হচ্ছে পদ্ম। চারেরটা কি বলেছে, শূন্যস্থানে বিশেষণ বসাতে বলেছে। আচ্ছা, কি হবে এখানে, বিশেষণ হবে হচ্ছে মনের মন্দিরে, অমৃত হ্রদ, মধুময় তামরস। আচ্ছা, পথ পরিবর্তন করে বাক্য রচনা বলেছে। আচ্ছা দেখো, পথ পরিবর্তন হবে, মধুটা হবে মধুর। আচ্ছা, এখানে বাক্য রচনা হবে কি, রিমা এবং সীমা দুই বোনের খুব মধুর সম্পর্ক। প্রকাশটা হচ্ছে প্রকাশিত, আমাদের বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। দেহটা হচ্ছে দৈহিক, রামের দৈহিক পরিশ্রম অনেক বেশি। অমর হচ্ছে অমরত্ব, পৌরাণিক কাহিনী অনুসারে দেবতারা অমরত্ব লাভ করেছেন। দোষটা হচ্ছে দোষী, বিচারে অমলকে দোষী সাব্যস্ত করা হয়েছে। আচ্ছা, এরপরে কি বলেছে দেখো, বিপরীত শব্দ বলেছে। ও আর একটা আছে, বসন্তটা হচ্ছে বাসন্তী, সরস্বতী পুজোয় অনেকে বাসন্তী রঙের পোশাক কিন্তু পরে। আচ্ছা, দেবটা কি হবে না, দেব হবে, দৈবটা হবে হচ্ছে দেব, আমরা দেবতার পুজো করি। এবারে বলেছে বিপরীত শব্দ, প্রবাস, প্রবাস মানে হচ্ছে পরদেশ যেটাকে বলা হয়, এটা নিজ বাস হবে। অমর মরণশীল, স্থির অস্থির, জীবন মৃত্যু, অমৃত গরল। আচ্ছা, তারপরে কি বলেছে, পরমাদ শব্দটির মূল কোন শব্দ থেকে এসছে না, প্রমাদ থেকে এসেছে, ঠিক আছে। আচ্ছা, 8 প্রশ্নটা দেখো কি বলছে, কবি নিজের বঙ্গভূমি দাস বলার মধ্যে কোন মনোভাব পরিচয় এখানে তার পেয়েছি। আচ্ছা, নিজেকে বঙ্গভূমির দাস বলেছেন, এর মধ্যে তার মনোভাব কি পরিচয় প্রকাশ পেয়েছে। কবি নিজেকে বঙ্গভূমির দাস বলেছেন, তিনি নিজেকে দেশমাতার সেবক বলে মনে করেন। এর মধ্য দিয়ে তার জন্মভূমির প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধাশীল মনোভাবের কিন্তু আমরা পরিচয় পাই। আচ্ছা, 9 নম্বর বলেছে, মধুহীন করো না গো, মধু শব্দটি কোন দুটি অর্থে প্রযুক্ত হয়েছে। আচ্ছা, মধু শব্দটি এখানে কবি নিজেকে মধুসূদন নাম হিসেবে এবং অন্যটি পদ্মের মধু হিসেবে প্রযুক্ত হয়েছে, ঠিক আছে। এখানে দুটো অর্থ প্রকাশ পেয়েছে, একটা হচ্ছে পদ্মের মধু বলা হয়েছে, আর একটা মধু বলতে আর একটা কিন্তু তিনি নিজেকে কিন্তু বুঝিয়েছেন, নাম যেহেতু মধুসূদন ছিল এটা বুঝিয়েছেন। কবি বলতে চেয়েছেন যে দেশমাতার মন থেকে যেন মধু কবির নাম বিস্তৃত না হয়, আর দেশমাতা মনরূপী পদ্মে যেন কবির জন্য মধু অর্থাৎ আশীর্বাদ কিন্তু থাকে। আচ্ছা, 10এরটা কি বলেছে, কবিতা থেকে 5টি উপমা বা তুলনাবাচক শব্দ, ঠিক আছে। সেরকম হচ্ছে দেখো, স্মৃতি জলে, ঠিক আছে, স্মৃতির সঙ্গে জলকে তুলনা করা হয়েছে, জীবনের সঙ্গে নদকে তুলনা করা হয়েছে, মনো সঙ্গে কোকোনদকে তুলনা করা হয়েছে, জীবের সঙ্গে তারা, দেহ আকাশ, ঠিক আছে। এগুলো উপমাসূচক বা তুলনাবাচক শব্দ। তারপরে বলেছে মন্দির শব্দটির আদি এবং প্রচলিত দুটি অর্থ। মন্দির শব্দটির আদি অর্থ হচ্ছে হৃদয় এবং প্রচলিত অর্থ হচ্ছে কি বলবো, দেবালয়। আচ্ছা, 12টা বলেছে কবিতাটিতে কোন কোন ঋতুর উল্লেখ আছে না, কবিতাটিতে বসন্ত এবং শরৎ ঋতুর উল্লেখ আছে। আচ্ছা, তারপরেটা বলেছে মানস শব্দটি কবিতায় কোন কোন অর্থে ব্যবহৃত হয়েছে না, মানস শব্দটি কবিতায় মনে আর একটা হচ্ছে মানস সরোবরে ব্যবহার করা হয়েছে, দুটো অর্থ, একটা হচ্ছে মনে আর একটা হচ্ছে মানস সরোবরে। 14টা কি বলেছে, কবির দৃষ্টিতে নশ্বর মানুষ কিভাবে অমরতা লাভ করতে পারে লেখো। কবির দৃষ্টি অনুসারে যে সমস্ত মানুষ তাদের কর্মের দ্বারা মানুষের মনের মাঝে স্থান লাভ করে তারা মানব সমাজে ধন্য, তারাই অমরতা লাভ করতে পারে। জন্মগ্রহণ করলে মৃত্যু অনিবার্য, কিন্তু ভালো কাজের মধ্য দিয়ে অন্য মানুষের মনে চিরস্থায়ী আসন লাভ করা কিন্তু যায়, ঠিক আছে। আচ্ছা, এই কবিতাটা একটু একটু বোঝার আছে, মাইকেল মধুসূদন দত্তের ভাষা একটু কঠিন, তাই কবিতাটা তোমরা 2-3 বার পড়বে। আমি যেভাবে বোঝালাম এভাবে ধরে ধরে একটু পড়ো, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে। আর আগের যেগুলো আমি করিয়েছিলাম বাংলা, সেগুলো তোমরা একটু দেখো, আশা করি তোমরা সেগুলো বুঝতে পারবে। এবং তোমরা একটু করে ভিডিওগুলো তোমরা দেখছো কিন্তু লাইক দিচ্ছ না কেউ, দেখো তোমাদের একটা লাইক আমাকে অনেক বেশি মোটিভেট করে ভিডিও বানানোর জন্য, প্লিজ তোমরা একটুখানি লাইক করো।
আমাকে একটু প্লিজ সাপোর্ট করো এবং তোমরা স্টাডি ভিডিও এরকম পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।